মাঝে মাঝে আমরা দেখি, সেদিনও দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভয় করি না, বুলেট বোমা স্লোগান দিচ্ছে আমাদের সব জাতীয় নেতারা, কেন্দ্রীয় নেতারা। যখনই একটা পটকা ফুটেছে সব নেতা আগে উঠে পুরে দৌড়, কর্মীরা পরে দৌড় দিয়েছে। 28 তারিখে আমরা তারিখ দেখেছি। তো বিএনপি মূলত জামাতকে আওয়ামী লীগের এগেনিস্টে রাজপথে ফাইটার হিসেবে ব্যবহার করতে এতদিন তারা জোটে রেখেছে। এরপর আমরা দেখলাম বেগম খালেদা জিয়া যখন জেলে চলে গেলেন। দর্শক, বিগত দিনে যে চরমোনাইকে আওয়ামী লীগের দোসর বলা হতো, বা আমরা শুনেছি বিএনপি সহ চরমোনাইকে বলেছে যে তারা হয়তো আওয়ামী লীগের এজেন্ট, এরকমভাবে আমরা বক্তব্য দিতে শুনেছি বিএনপির নেতাকর্মীদের মুখে। সেই চরমোনাইকে নিয়ে এখন কেন টানাটানি শুরু হয়েছে? একদিকে টানছে জামাত, একদিকে টানছে বিএনপি। আসলেও সে কোন দলে যাবে এবং এই চরমোনাইকে দিয়ে এই দুই দল কি হাসিল করতে চায়? প্রিয় চলুন, এ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাসুক মাহবুব। আমরা তার আলোচনাটি আগে শুনবো। প্রশ্ন উঠতে পারে, চরমোনাই তুমি কার, বিএনপি নাকি জামাতের? তো এই বিষয়ে আজকে আলোচনা করতে চাই। এখন চরমোনাই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে, নাকি বিএনপি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে, নাকি জামাত? আবার এই তিনটি দলের মধ্যে চরমোনাইকে নিয়ে প্রতিযোগিতা হলে কে এগিয়ে থাকতে পারে? চরমোনাইয়ের সম্ভাবনা কি, সমস্যা কি? জামাতের জন্য সমস্যা কি, সম্ভাবনা কি? বিএনপির জন্য কি? এই বিষয়গুলো আলোচনা করব। পাশাপাশি আগামী নির্বাচনে কি কি ঘটতে পারে সেই বিষয়ে আলোচনা করতে চাই। পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকলেই বিস্তারিত বুঝতে পারবেন। দর্শক, প্রথমেই আমার যে আলোচনা সেটা হলো, চরমোনাই তুমি কার, বিএনপি নাকি জামাতের? আমরা জামাতের আমির বা প্রধান ডক্টর শফিকের বরিশালে যে জনসভাটি ছিল, সে সময় দেখলাম তিনি চরমোনাইয়ের যিনি প্রধান তার সঙ্গে দেখা করেছেন এবং তাদের মাদ্রাসা সফরে গেছেন এবং সেখানে সাংবাদিকদেরকে ব্রিফকালে দুজনই বলেছেন যে আল্লাহর বান্দারা সঠিক পথে এগিয়ে যাচ্ছে, আল্লাহর বান্দারা। এবং তিনি বলেছেন যে তারা একটি বাক্স, মানে ইসলামের ঐক্যের জন্য একটি বাক্স ঘোষণা করতে চান। অর্থাৎ তার বক্তব্যে হলো যে ইসলামী দলগুলো একটি প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করতে পারে, এমন আভাস দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে অতীতে আমাদেরকে ব্যবহার করেছে, তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা আর ব্যবহার হতে চাই না, কারো ক্ষমতা সিঁড়ি হতে চাই না। এই বক্তব্যটি আমি শেষ দিন বলেছিলাম সিগনিফিক্যান্ট। কেন বলেছিলাম? যে আমাদের প্রধান দুটো দল তারা বরাবরই এই ছোট দলগুলো বা ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে, কিন্তু তারা কখনো ইসলামী দলগুলোকে মূল্যায়ন করেনি, করবেও না। ধরেন শেখ হাসিনা তাদের জোটে যেই সব ইসলামী দলগুলোকে নিয়েছিল তাদেরকে কখনো ব্যবহার করেনি, কেবল জামাতের বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করা হয়েছে। এবং জামায়াতের মতো একটি দল যারা গত 1.5 যুগ বলা যায় বা তারও বেশি সময় ধরে বিএনপির সঙ্গে ছিল, বিএনপির সঙ্গে আন্দোলন করেছে লম্বা সময়। বাংলাদেশে যদি সবচেয়ে লম্বা সময় কোনো জোট টিকে থাকে সেটা ছিল বিএনপির। প্রথমে 4 দলীয় জোট, এরপর 18 দলীয় জোট, এরপর 20 দলীয় জোট। এই একটি জোট শেষ পর্যন্ত 20-এর অধিক জোটে গিয়ে কি বলবো যে 20-এর অধিক জোটে গিয়ে তারা সম্পৃক্ত হয়েছিল। কিন্তু আজকে আসলে কি হলো? 5 তারিখের পর আমরা দেখছি যে সেই লম্বা সময় ধরে যে জোটটা টিকে ছিল, যাদের এত বন্ধুত্ব, গাঢ় বন্ধুত্ব, একসঙ্গে দীর্ঘ পথ যাত্রা, লড়াই, সংগ্রাম, রক্ত দেয়া, ফাঁসি বা কারাবরণ, এত কিছু, তাদের বন্ধুত্বে ফাটল ধরে গেছে। কারণ 5 তারিখের পর আওয়ামী লীগ মাঠে নেই। তাদের প্রধান শত্রু যখন মাঠে নেই তখন তারা নিজেরা একে অপরের বন্ধুত্ব থেকে শত্রুত্বের রূপ নিয়েছে, কারণ ক্ষমতার প্রশ্নে। দ্বিতীয় হলো যে বিএনপি নেতারা ধরেই নিয়েছিলেন এতদিন জামাতকে, যে আমাদের প্রয়োজন জামাতকে, কারণ আওয়ামী লীগের এগেনিস্টে জামাতের ভোট ব্যাংক এবং রাজপথে জামাত যে অ্যাগ্রেসিভ বা ফাইটার বা তাদের যে সাহসী মনোভাব, এটা বিএনপির খুব প্রয়োজন ছিল। কারণ বিএনপি রাজপথে ততটা সাহসী ভূমিকা রাখতে পারে না। আমরা সব সময় দেখেছি বিএনপির কর্মীরা যতটুকু সাহসী, নেতারা একেবারেই না। ওই যে মাঝে মাঝে আমরা দেখি, সেদিনও দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভয় করি না, বুলেট বোমা স্লোগান দিচ্ছে আমাদের সব জাতীয় নেতারা, কেন্দ্রীয় নেতারা। যখনই একটা পটকা ফুটেছে সব নেতা আগে উঠে পুরে দৌড়, কর্মীরা পরে দৌড় দিয়েছে। 28 তারিখে আমরা তারিখ দেখেছি। তো বিএনপি মূলত জামাতকে আওয়ামী লীগের এগেনিস্টে রাজপথে ফাইটার হিসেবে ব্যবহার করতে এতদিন তারা জোটে রেখেছে। এরপর আমরা দেখলাম বেগম খালেদা জিয়া যখন জেলে চলে গেলেন,
তখন এই জোটটা দুর্বল হতে শুরু করলো, কারণ তারেক রহমানের বলয়টা জামাতকে সেভাবে হয়তো অ্যাকসেপ্ট করতে পারছে না, অথবা বিকল্প চিন্তা করছে। কারণ বর্তমান জোটে যে ব্যক্তিরা মানে তারেক রহমানের কাছে যারা প্রিয়ভাজন, আমরা এদের অনেকে দেখছি যে তারা একটা ভিন্ন স্টাইলের রাজনীতি করতে চান। যেমন বেগম জিয়াকে জেলে নেওয়ার সঙ্গে সঙ্গে কার্যত বিএনপির সঙ্গে জামাতের জোটটা আমরা সেভাবে চোখে দেখিনি। নির্বাচনের আগে কামাল মান্নাকে দেখলাম বিএনপি খুব আদর যত্ন করলো, পরপর দুটো নির্বাচনে আমরা জামাতকে সেইভাবে বিএনপিকে ওন করতে দেখিনি। আমরা দেখলাম যে বিএনপি জামাত তারা জোট ভেঙে না গেলেও পরপর দুটো নির্বাচন করেছে, এবং সেখানে দুটো দলকে আমরা সেভাবে আগের মতো আর আওয়ামী লীগের এগেনস্টে শক্তিশালী ভূমিকা দেখিনি। কারণ বিএনপি জামায়াতকে ছেড়ে কামাল মান্নাকে ধরেছিল। পরবর্তী নতুন আশায় ছিল আমেরিকা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে, কিন্তু দেখা গেল শেখ হাসিনা সেখানেও বড় রকম কারচুপি করেছিল। কার্যত এরপরে জামাতের সাথে বিএনপির সম্পর্কটা আমরা টানাপোড়েনের মধ্যে দেখেছি বা দুর্বল সম্পর্ক দেখেছি। 5 তারিখের পর বিএনপি বুঝে গেছে এখন তো তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ নেই, তাহলে জামাতের সাথে আর জোটের প্রশ্ন নেই। বিএনপি ভুলে গেছে বিগত 2 দশক ধরে কি হয়েছে বা জামাতের অবদান কতটুকু বিএনপির জন্য, এটা তারা ভুলে গেছে। কারণ বিএনপি ক্ষমতায় আসবে এই স্বপ্নে বিভোর, এবং বিএনপি বরাবরই ক্ষমতায় আসার একটা দল, যারা ক্ষমতায় আসার যোগ্যতা আছে, তাদের সেই রকম জনপ্রিয়তা আছে, ভোট ব্যাংক আছে। আবার আমরা যদি বলি যে বিএনপি ক্ষমতার জন্য সব কিছু করতে পারে, সেটা ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, এটা আওয়ামী লীগ এবং বিএনপির এই চরিত্রটার মধ্যে একটা মিল আছে। তো এই মুহূর্তে আমি গত ভিডিওতে বলেছিলাম, যখন জামায়াতের আমির চরমনাইয়ের আমিরের সাথে বৈঠক করেছিলেন, তখন আমি বলেছিলাম যে যদি ইসলামী দলগুলো একজোট হয়ে যায় তবে বিএনপির জন্য অনেক বড় দুঃসংবাদ আছে। কারণ তখন আমি কিন্তু প্রত্যেকটা বিষয়কে ভাগ ভাগ করে আপনাদেরকে বুঝিয়ে বলেছিলাম, এবং এটাও বলেছিলাম যে বিএনপির সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে কি, জামাত থেকে চরমনাইকে তার পক্ষে টেনে আনা, এবং বিএনপি সেই কাজটাই করেছে। যারা আমার সেই ভিডিওটা দেখেছেন তারা খেয়াল করেছেন। আমার মনে হয় বিএনপি আমার প্রেসক্রিপশন বা আমার পরামর্শ নিয়েছে, বিষয়টা এরকম না, আমার পরামর্শটাই শেষ পর্যন্ত সঠিক হয়েছে। জামায়াতের হাত থেকে চরমনাইকে বিএনপি তার বগলে নেবার চেষ্টা করছে বা নিচ্ছে। দুটো বিষয় এখন খেয়াল করেন, একদম মানে ইম্পর্টেন্ট বিষয়গুলোতে আসে। চরমনাইকে এখন সবাই ডাকবে, টানবে, খেয়াল করবেন, সবাই টানবে, কিন্তু ভোট ব্যাংকের দিকে চরমনাই খুব স্ট্রং দল না। কখনোই চরমনাই ভোট ব্যাংকের জন্য বাংলাদেশের ফ্যাক্টর না। যদি চরমনাই জামাতের সঙ্গে যায়, জামাত একটা ন্যারেটিভ পাবে কীরকম, যে জামাত বা সকল ইসলামী দল একটা প্ল্যাটফর্মে আসলে যারা ইসলামী দলগুলোকে ভোট দিতে চায় বা যারা মনে করে যে আমরা সব দল তো দেখেছি, এবারটা ইসলামী দলকে আমরা বিজয়ী করতে চাই, এবার এই সংখ্যাটা অনেক। তো ইসলামী দলগুলো একজোট হয়ে গেলে একটা নতুন ন্যারেটিভ তৈরি হবে, একটা নতুন স্লোগান তৈরি হবে যে সব ইসলামী দল মানে এক প্ল্যাটফর্মে এসছে। এটা হবে ভোট ব্যাংকের একটা বড় রকম ধাক্কা, অর্থাৎ অন্যান্য দলগুলো ইসলামী দলগুলোর দিকে এগিয়ে আসবে, যারা কখনো ইসলামী দলগুলোকে ভোট দেয়নি তারাও দেবে, যদি চরমনাই, জামাত, হেফাজত বা আদার্স ইসলামী দলগুলো একজোট হয়। আর যদি ইসলামী দলগুলো বিভাজিত থাকে, মানুষ আবারও বলবে দূর ইসলামের দলগুলোর মধ্যে এত বিভক্তি, আমরা কাকে ভোট দিব, আগের মতো আওয়ামী লীগ আর বিএনপিকেই ভোট দেয়। কারণ ইসলামী দলগুলো ক্ষমতায় আসতে পারবে না, ওই ক্ষমতায় আসতে পারবে না এই প্রশ্নেই অনেক ইসলামী দলগুলোকে ভোট দেয় না, কিন্তু ভালোবাসে। তো বিএনপি ঠিক ওই জায়গাটায় হাত দিতে চায়, কারণ বিএনপি জানে যে চরমনাইয়ের ভোট দিয়ে তাদের বিজয়ী হতে হবে না। বিএনপি এটা করতে চায়, চরমনাইকে জামাতের সাথে জোট থেকে আলাদা করতে চায়, যাতে করে সাধারণ মানুষ ইসলামী দলগুলোকে বিভাজিত দেখে, অর্থাৎ ঐক্যবদ্ধ দেখতে না পারে। বিএনপির জায়গাটা এখানে, কারণ বিএনপি নির্বাচনে জেতার জন্য তাদের যে ভোট ব্যাংক রয়েছে এটাই যথেষ্ট। তবে 2025 বা 26-এ যে নির্বাচন হবে, বিএনপির সকল হিসেব নিকেশ আলাদা হয়ে যাবে। আমি আবারও একটা ভবিষ্যৎবাণী করলাম, কীরকম, কারণ গত 18 বছর বাংলাদেশের সঠিক উপায়ে কোনো নির্বাচন হয়নি। একটা বিশাল সংখ্যক তরুণ সমাজ ভোটার হয়েছে, সেটা 6 কোটি হোক বা 8 কোটি হোক। এই ভোটাররা বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করবে এবং এই দেশের নির্বাচনের ফলাফলকে মানে উল্টো করে দিতে পারে। এবং তারেক রহমান এই কথাটি বারবার বলেছিলেন যে বাংলাদেশে আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে হার্ড নির্বাচন। এবং তারেক রহমান আজকেও বলেছেন যে আমার দলের লোক যদি জনগণের বিশ্বাস অর্জন করতে না পারে, যে জনগণের পক্ষে না দাঁড়ায়, বিপক্ষে দাঁড়ায়, তাহলে 5 আগস্টের মতো ভয়াবহ কিছু ঘটবে, বা 5 আগস্টের চেয়েও ভয়াবহ কিছু ঘটবে।
তারেক রহমান বুঝতে পারছেন এবং বুঝেই তার জনগণকে বোঝাচ্ছেন, কিন্তু তার দল বুঝতে পারছে না। তার দল মনে করছে আমাকে ক্ষমতায় যেতে হবে আর ক্ষমতায় আসতে হবে, যে কোনোভাবে আমাকে মাল কামাইতে হবে, মাল। বিএনপি জিয়া পরিবারের বাইরে যারা আছেন সবাই মাল কামাইতে ব্যস্ত এখন। কারণ কেউ কেউ আওয়ামী লীগের 15 বছরে মাল কামাইতে পারেন নাই, আর কেউ কেউ আওয়ামী লীগের 15 বছর প্রচুর মাল কামাইছেন। কিভাবে মাল কামাইছেন? আওয়ামী লীগের সাথে গোপনে লিয়াজ করে করে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখেছিলেন। তো যেহেতু এই দলগুলো হলো মাল কামানোর দল, তো এই দলগুলোর মাল কামানোর দলগুলোর টার্গেটই হলো কি করে মাল কামানো যায়। তো এই জন্য তারেক রহমান যতই সতর্কবার্তা দেন, তার দলের কর্মীরা সেভাবে শুনছেন না। আপনি যদি বলেন যে ভাই কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ, আমি বলবো এটা মিথ্যে হবে, কারণ খুব বড় বড় নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এখন আমরা সঙ্গত কারণে বলছি না, হয়তোবা দেখবেন নির্বাচনের আগে অনেকের বিরুদ্ধে তথ্যগুলো চলে আসবে, আমরাই হয়তো বলে দেব কোন কোন নেতার বিরুদ্ধে কত টাকা লুটপাটের অভিযোগ আছে, কিভাবে সেই লুটপাট করেছে, ক্ষমতায় না আসতে তারা এত টাকার মালিক হলো কি করে। তো বিষয়টা হলো তারেক রহমান যে কথাটা আজকে নতুন করে বললেন, যদি আমার দল জনগণের বিপক্ষে দাঁড়ায় তাহলে 5 আগস্টের চেয়েও ভয়াবহ ঘটনা ঘটবে, তাদের সাথে তার চেয়ে খারাপ পরিণতি হবে। এটা তারেক রহমান বুঝলেও তার দল বুঝতে পারছে না। এখন বিষয়টা হলো বিএনপি ইসলামী দলগুলোকে একজোট হতে দেবে না, আর ইসলামী দলগুলোর চ্যালেঞ্জ হবে একজোট হতে হবে এনিহাউ। এখন জামাত, চরমোনাই, হেফাজত, আদার্স দলগুলো তারা যদি একজোট হতে পারে, এবার বিএনপিকে শক্ত ধাক্কা দিতে পারবে। এমনও হতে পারে এই দলগুলো ক্ষমতা চলে আসতে পারে, কারণ ওই যে বললাম 18 বছর দেশে নির্বাচন হয়নি, ইয়াং ফোর্সের ভোট কোন দিকে যাবে। আমি সাম্প্রতিক যতগুলো আমার চ্যানেলে জরিপ চালিয়েছি, আমি বিএনপিকে দেখি না 10 থেকে 14% উপরে যেতে। এটা হবার কথা নয়। অনলাইন জরিপে বিএনপির অবস্থা খুব করুণ আসছে। তাহলে বিএনপির জন্য করণীয় ইসলামী দলগুলোকে বিভাজিত করা, যেটা আওয়ামী লীগ করেছে, এবং বিএনপি এবার সেটাই করবে। যে দলটা বলে যে জামাত ধর্ম ব্যবসা করে, সেই দলের প্রধান তারা কি করলেন, মাথায় টুপি দিয়ে চরমোনাইয়ের কাছে চলে গেলেন। ওই যে মিজানুর রহমান আজহারি বলেছেন, আবার অনেকেই বলেছেন, বা তাকে উদ্দেশ্য করে অনেকে ধর্ম ব্যবসায়ী বলেছেন। আবার জামাতের পক্ষ থেকে বলা হয়েছে ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়। আমরা তো 12 মাসেই মাথায় টুপি দিই, 12 মাসেই মসজিদে যাই, কিন্তু যারা নির্বাচন আসলেই মাথায় টুপি দেবে, আবার নির্বাচন শেষে টুপি খুলে ফেলবে, তারা ধর্ম ব্যবসায়ী। তো সব কিছু মিলে আমরা দেখলাম কি, যে ব্যক্তি কোরআন এবং রাজনীতির সম্পৃক্ততা পান না, যে ব্যক্তি বলেছেন, যে দলটি বলেছেন, ব্যক্তি না, যে দলটি বলেছেন জামাত 71-এর বিরোধী, মানে স্বাধীনতা বিরোধী, আর চরমোনাই হলো ফ্যাসিস্টদের দোসর, সেই চরমোনাইয়ের সঙ্গে তারা এখন আবার সম্পর্ক বৃদ্ধি করতে যাচ্ছেন। অর্থাৎ রাজনীতিতে শেষ কথা বলে কথা নেই, আর রাজনীতিতে কোনো শত্রু মিত্রতা নেই। রাজনীতিবিদরা যা বলেন মনে রাখবেন সর্বোপরি সব মিথ্যা বলেন। রাজনীতিবিদদেরকে বিশ্বাস করা হলো সবচেয়ে বড় বোকামি। কালকে যাকে চোর বলবে আজকে তাকে বন্ধু বানাবে, কালকে যাকে ফ্যাসিস্ট বলবে আজকে তাকে ঘরের জামাই বানাবে। অর্থাৎ আমাদের রাজনীতিবিদদের কথা শোনা যাবে না, সেই যেই দলই হোক, তারা সর্বোপরি মিথ্যা বলবে, এটা তাদের নীতি। ওই একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি গল্পটা শেষ করতে চাই। তো একজন প্রস্টিটিউট আরেকজন রাজনীতিবিদ একটা পদ দিয়ে যাচ্ছেন। তো ওই মহিলা প্রস্টিটিউট রাজনীতিবিদ, মানে ওই যে নেতা, তাকে জিজ্ঞাসা করছেন, অপরিচিত কিন্তু পথে দেখা হওয়ার পর একে অপরে কুশল বিনিময় করে বললেন যে আপনি কি করেন, আপনার পরিচয় কি? তখন সে বলল যে আমি একজন অনেস্ট পলিটিশিয়ান, মানে বাংলাদেশের ফ্যাক্টরে বলছি যে আমি একজন অনেস্ট পলিটিশিয়ান। সে বলছে যে আমার নাম মিস্টার ডে, আমি একজন অনেস্ট কি পলিটিশিয়ান। তখন ওই রাজনীতিবিদ আবার ওই প্রস্টিটিউটকে জিজ্ঞাসা করছে আপনার পরিচয় কি? তখন সে তার নাম বলে বলতেছে আই এম এ ভার্জিন প্রস্টিটিউট। কথাটা বুঝছেন? তো বাংলাদেশের রাজনীতিতে যদি কেউ অনেস্ট হয় তাহলে আমাদের প্রতিটারও ভার্জিন। এটাই বুঝালাম এই গল্প দিয়ে। তো চরমোনাইয়ের এই মুহূর্তে যে দামটা সবাই তাকে টানছে, কিন্তু চরমোনাইয়ের মূল্যটা সবচেয়ে বেশি হবে যদি ইসলামিক দলের বা ইসলামিক দলের সাথে ঐক্য করতে পারে। আর চরমোনাইয়ের অবমূল্যায়নটা হবে, এর আগেও তারা যেই ভুলটা করেছে যে গোপনে হোক আর প্রকাশ্যে হোক আওয়ামী লীগের সাথে তাদের একটা লিয়াজও ছিল, এটা সবাই আমরা জানি। যখন মাঠে ঘাটে কোনো আলেম ওলামারা ওয়াজ করতে পারছিল না, চরমোনাইকে কিন্তু সরকার কোনো রকম বাধা দেয়নি, বরং পুলিশই সাপোর্ট দিয়েছে, সব জানি। চরমোনাই কিন্তু সরকারের সমালোচনা করতো, কিন্তু কোনো রকম বাধা আসতো না। তো এই জন্যে বিএনপি চরমোনাইকে বলেছিল ফ্যাসিস্টদের দোসর। তো সেই চরমোনাই
যদি ইসলামী ঐক্যের জন্য একটা প্ল্যাটফর্মে আসে তাদের গুরুত্ব বাড়বে, তাদের মূল্যটা বাড়বে। আর সেই চরমোনাই যদি মনে করে যে আমরা কোনো একটা মানে দলের সাথে যাব যারা ক্ষমতায় আসতে পারে, তখন তাদের হিসেবটা আবার ভিন্ন হবে। কারণ এখানে শুধু ইসলামের দলগুলোর, যেমন জামাত অনেকগুলো ভুল করেছে। জামাত কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির সাথে যে জোট করতে গিয়ে আজকে জামাত অনেক বড় প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখানে জামাত সঠিক কোনো উত্তর দিতে পারছে না। কিন্তু দিন শেষে এখনো বলা যাচ্ছে না যে চরমোনাই আসলে কার। পানি গড়াতে থাকবে, নির্বাচন আসতে থাকবে, এটা অনেক দূর যাবে। দুই পক্ষের মধ্যে সম্পর্ক হবে, দেনা পাওনা হবে, ছাড় দেওয়া হবে। আর যাই হোক না কেন, বিএনপি এবং জামাত তারা এই দলগুলোর মধ্যে, এখন যেহেতু আওয়ামী লীগ নেই, অনেক রকম গেমিং চলবে। একদম নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই গেম অব্যাহত থাকবে। এখন পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। তবে আমি বিশ্বাস করি একটা ইসলামিক জোট তৈরি হওয়া উচিত, যারা বিএনপির প্রধান বিরোধী দল হবে। তাহলে রাজনীতিটা জমে উঠবে, ভোটের মাঠটা উত্তপ্ত হবে, বা ভোটের একটা চ্যালেঞ্জ তৈরি হবে যে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ ইসলামের পক্ষের শক্তি, এবং বিএনপি ওটা চ্যালেঞ্জে পড়বে। তাতে করে আগামী দিনে বিএনপি আওয়ামী লীগের মতো কোনো ভুল করবে না। শক্ত বিরোধী দল বিএনপির সামনে দাঁড়ানো উচিত, নতুবা বিএনপি আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, শুনছিলেন আপনারা মাসুদ মাহবুবের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে চরমোনাইকে নিয়ে কেন টানাটানি শুরু হয়েছে। কারণ বিগত দিনে বিএনপি জামাতকে সাথে রেখেছিলেন ফাইটার হিসাবে, এবং বিএনপি তাদের সাথে যে জামাতকে জোট হিসাবে ধরে রেখেছিলেন, কারণ বিএনপির দরকার ছিল তাদের মাঠ পর্যায়ের কিছু শক্তি। সেই শক্তিরা কিন্তু কাজে লাগিয়েছে বাংলাদেশের জামাত ইসলামকে নিয়ে। এখন এই যেহেতু আওয়ামী লীগ মাঠে থাকছে না, বা থাকলেও সেটি হয়তো কি পর্যায়ে থাকবে সেটি এখনও বলা যাচ্ছে না, যেহেতু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সকল রাজনৈতিক দল, সেই হিসাবে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির সাথে যদি কোনো একটি ছোট দল তারা জোট বাঁধে, তাহলে তো তাদের জন্য ফাইটার হিসেবে কাজ করার জন্য সহজ হয়ে যাবে। এবং জামাতও দেখছে যে আমরা যেহেতু বিএনপি থেকে ছেড়ে এসেছি, বা বিএনপি সাথে এখন তারা যেতে চাচ্ছে না, বা তারা নিজেরাই তাদের যে জনপ্রিয়তা কি ভাবতেছে যে আমরাই হয়তো নিজেরা ক্ষমতায় চলে আসতে পারি এককভাবে, সেই হিসেবে যদি আমরা একটা জোট গ্রহণ করতে পারি, বা চরমোনাইয়ের মতো একটি দল যদি আমাদের জোট থাকে, তাহলে সেটা আমাদের সাপোর্ট হিসাবে একটি বড় ধরনের শক্তি হবে। সেই বিষয়টি খেয়াল করেই কিন্তু এখন চরমোনাইকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। কারণ বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো রয়েছে, ছোট ছোট দল, তাদেরকে কিন্তু নির্বাচনের আগে বিভিন্ন বড় বড় দল তাদেরকে টানবে, আর তাদেরকে টেনে নেওয়ার উদ্দেশ্য একটাই, তাদের শক্তি বৃদ্ধি করা। আমরা মনে করি এখানে বাংলাদেশের সকল ইসলামিক দল এক সারিতে এক কাতারে দাঁড়িয়ে আগামী সংসদ নির্বাচনে নির্বাচন করাটা, এটা হবে বাংলাদেশের ইসলামের সফলতার একটি ঐক্য।